একজন কলেজ লেকচারার হয়ে কিনা বিয়ে করব ক্লাস 10-এর একটা বাচ্চা মেয়েকে? বাবা, তুমি এটা কিভাবে বলতে পারলে? তার বয়সই বা কত হবে? বড় জোর 15 থেকে 16। কলেজে আমার একটা নাম ডাক আছে। স্টুডেন্ট কলিগরা যখন জানতে পারবে তখন সবাই আমাকে নিয়ে মজা করবে, হাসাহাসি করবে। অসম্ভব, আমি বিয়ে করতে পারবো না বাবা। দরকার হলে চিরকুমার হয়ে থাকবো, তবু ওই বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না। বাবা বলল, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, আর না শুনবো। তোমার দাদু মারা যাওয়ার আগে তোমাদের বিয়ে ঠিক করে গিয়েছিল। মেয়েটার বাবাকে তিনি কথা দিয়েছেন তার নাতির পুত্রবধূ করে ঘরে তুলবেন, তাই তোমার দাদুর কথা রাখতে বিয়েটা তোমাকে করতেই হবে। আমি বললাম, আশ্চর্য, দাদু বললেই সব হয়ে যাবে নাকি? তিনি কথা দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। সব থেকে বড় কথা, মেয়েটা নিশ্চয়ই তখন 4-5 বছরের ছিল। এত ছোট বয়সে আমাদের বিয়ে ঠিক করে ফেললো। মেয়েটারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তাই না? তাছাড়া দাদু মারা গিয়েছেন, এখন সেসব কথা ভুলে গেলেই তো হয়। বাবা বলল, চুপ করো তুমি, মৃত মানুষের কথা ফেলতে নেই, বিয়ে তোমাকে করতেই হবে, তাও আগামী 2 দিনের মধ্যে। আমি বললাম, হোয়াট? বাবার এমন কাণ্ডে রাগে শরীরটা আমার জ্বলে যাচ্ছে। রেগের সামনে থাকা ফুলদানিটাতে সজোরে লাথি মারলাম। তখনই আমার মা মিনা বেগম ড্রয়িং রুমে এসে হাজির হলেন। রান্না করেছিলেন তিনি। স্বামী ছেলের চিৎকার শুনে ছুটে আসলেন। তাকে দেখে মেজাজ নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম, মা প্লিজ, তুমি আবার এখন শুরু করে দিও না। আমাকে কিছু না বলে বাবাকে বুঝাও। মিনা বেগম গাইগুই করে ব্যতিব্যস্ত নৈকট্যে এসে দাঁড়ালেন। ক্রোধান্বিত ছেলের মাথায় হাত রেখে বোঝানোর স্বরে বললেন, রাজি হয়ে যা বাবা, বিয়ে নিয়ে তো তালবাহানা করিস কেন? বিয়ের কথা তুললেই সবসময় তোর একটা না একটা বাহানা থাকেই। আমাদের উপর বিশ্বাস নেই তোর? অপর প্রান্ত থেকে যথাযথ প্রত্যুত্তর আসে না। হতাশার শ্বাস ছাড়লেন মিনা বেগম। বিরস মুখে বললেন, তুই তো তোর বাবাকে চিনিস, তেরা মার্কা লোক। তিনি যখন বলেছেন তোদের বিয়ে দিবে, তবে বিয়ে দিয়েই ক্ষান্ত হবেন। তাছাড়া মেয়েটা ভীষণ আদুরে, কি সুন্দর নিষ্পাপ চেহারা, নিদারুণ তার মায়াবী চোখ, ভীষণ শান্তশিষ্ট ভদ্র মেয়ে, খুব লক্ষ্মী মেয়েটা। বিশ্বাস না হলে ছবি দেখতে পারিস। আমি বললাম, মা তুমি কেন বুঝতে চাইছো না? আমার দিকটা একবার ভাবো। মা বলল, ভাবার কিছু নেই। খলিল সাহেবকে তো দাদু যখন কথা দিয়েছেন তখন সেই কথা রাখতেই হবে। মেয়েটার বাবার শরীরও তেমন ভালো নেই, তিনি মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি। গ্রামে থাকে, বুঝতেই তো পারছিস, মেয়েরা একটু বড় হলেই পাড়া প্রতিবেশীর নানান কথা বলে। মেয়েটার চাচাতো ভাইয়ের কোনো জোর পড়েছে তার উপর। দল বেঁধে গ্রামের বাজে ছেলেরাও মেয়েটাকে উত্ত্যক্ত করে। সুন্দরী হলে যা হয় আর কি। খলিল সাহেব নানান ব্যাধিতে আক্রান্ত, কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন বলা তো যায় না। তাই মারা যাওয়ার আগে মেয়েকে বিয়ে দিয়ে যেতে চান। তোর বাবার সাথে ওনার খুব সম্পর্ক ভালো। তোর দাদুর ব্যাপারে তোর বাবা কতটা সিরিয়াস তুই তো জানিস। আর দ্বিমত করিস না বাবা, তোর বাবার শরীরটা ইদানিং ভালো না, প্রেসারেও সমস্যা দিচ্ছে। গতবার তার হার্ট সার্জারি হয়েছে বলে যাস না। ডাক্তার বলেছে তাকে সবসময় হাসি খুশি রাখতে। তুই রাজি না হলে কষ্ট পেয়ে যদি ওনার কিছু হয়ে যায়, পারবি নিজেকে ক্ষমা করতে? ও পাগলামো করিস না বাবা, মায়ের কথাটা একটু শুন। বিয়ে করার জন্য রাজি হয়ে যা। মা হয়ে তোর কাছে আমি হাত জোর করছি, দয়া করে রাজি হয়ে যা বাবা। আগুনের অসহায় চোখ মায়ের দিকে তাকায়। মায়ের চোখের পানি যে সহ্য করতে পারে না সে। তার মা তার অনেক প্রিয়, তার কাছের একজন মানুষ। তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, কান্না থামাও, আমি বিয়ে করব, তোমরা সব ব্যবস্থা করো। কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না, ধূপধাপ পা ফেলে নিজ কক্ষে চলে গেল। মিনা হতাশার নিঃশ্বাস ত্যাগ করলেন, তবে তার মুখে হাসি ফুটে উঠল। তার রাগচটা গম্ভীর ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে, এর থেকে বড় খুশি আর কি হতে পারে? মুচকি হেসে তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন। 3 সন্তানের মধ্যে আগুন বাবা মায়ের বড় সন্তান। বোন ময়ূরী মেডিকেল সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ভাই আইমান অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। মূলত এরা দুজন জমজ। রাশেদ শিকদার একজন সফল ব্যবসায়ী, নিজেদের বড় 2টা শপিং মল আছে, সেগুলোই দেখাশোনা করেন তিনি। আগুন এখন তাকে কাজ করতে না করে বাড়িতে থেকে রেস্ট নিতে বলে, কিন্তু ভদ্রলোক কাজ করতে পছন্দ করেন। ছেলের কথা শুনতে তিনি নারাজ। অবশ্য আগুন প্রায়শই সুযোগ পেলে বাবার কাজে হেল্প করে। আর এদিকে বড়সড় একটা গাড়ি এসে থামলো কাঁচামাটির রাস্তায়। এখান থেকে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হবে। প্রায় 9 ঘন্টা জার্নি করে আগুন তার পরিবার নিয়ে গ্রামে এসে পৌঁছেছে। কনের বাড়ি গ্রামে, এখানে আগুনের বিয়েটা হবে। যদিও বিয়েটা আর 2 দিন পর হওয়ার কথা ছিল, কিন্তু আগুন রাজি হয়েছে শুনে রাশেদ শিকদার আর দেরি করেননি। তার পরদিন ওই বিয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ছেলের মন বোঝা বড় দায়, বলা তো যায় না। এখন রাজি হয়েছে, পরে যদি আবার বেঁকে বসে তখন? আগুনের বাবা কোনো রিস্ক নিতে চান না, যত দ্রুত সম্ভব ছেলের বিয়ে দিতে চান। খলিল সাহেব অনেক গরিব, 3 বেলা খাওয়ার মতো মোটামুটি সচ্ছল পরিবার তার। তবে মেয়েকে ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব না। রাশেদ শিকদারও বিষয়টা বুঝতে পারেন। তিনি এত ঘটা করে বিয়ে অনুষ্ঠান করতে চান না। খলিলের এমনিতেই অসুস্থতার জন্য বেশি টাকা পয়সা খরচ হচ্ছে, এত আয়োজন করে মেয়েকে বিয়ে দেওয়ার চারটিখানি কথা না। এতে বিশাল বড় একটা চাপ পড়বে খলিল সাহেবের পরিবারের উপর। কি দরকার অসুস্থ মানুষটাকে এত প্রেসার দেওয়ার? তাই বিয়েটা খুব ছোট করে সাধারণভাবেই দিতে চান। যদি আগুন চাই তখন না হয় ওনাদের বাড়িতে বড় করে বউ ভাতের আয়োজন করবে। আতিফা বানু বলল, কিরে মোমকে তোদের এখনো সাজানো হয়নি? বরপক্ষের লোকেরা তো চলে এসেছে, জলদি কর তোরা, মোমকে তৈরি করে দে। মোমের মা আতিফা বানু কথাটা বলেই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেলেন। কত কাজ পড়ে আছে, স্বামী অসুস্থ বলে একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে তাকে। মোম মায়ের চলে যাওয়ার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। সে এখন বিয়ে করতে চায় না, পড়াশোনা করতে চায়। যার সাথে বিয়ে হবে সে যদি পড়াশোনা করতে না দেয়। গ্রামের মানুষ বলে মেয়ে মানুষের এত পড়াশোনা করার দরকার হয় না, শুধু স্বামীর সংসার করা তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মোম এসব কথা মানতে নারাজ। সে বিশ্বাস করে মেয়েরাও ছেলেদের মতো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। ভাগ্যের মনে হয় আর পড়ালেখা নেই তার। যার সম্পর্কে মোমের বিয়ে ঠিক হয়েছে
হয়েছে সে তাকে দেখেনি, তার সম্পর্কে তেমন কিছুই জানে না, শুধু জানে সে একজন কলেজের প্রফেসর। মমের চোখ দিয়ে পানি পড়ছে, মুছলেও বেহায়া চোখ দুটো আবার ভিজে ওঠে। কোনোভাবে যদি বিয়েটা আটকানো যেত। বাবার অসুস্থতার জন্য তার মুখের দিকে চেয়ে সে বিয়েতে মত দিয়েছে। পাশেই তার ছোট বোন মুনিয়া বসা, বোনের বিয়ে বলে তার আনন্দের শেষ নেই। 11 বছর বয়স, খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। বর এসেছে শুনে সে বর দেখতে বাইরে চলে গেল। সকল নিয়ম কানুন মেনে কিছুক্ষণের মধ্যে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আগুন আর মম। বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, সময় এসে গিয়েছে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার। মম কাঁদছে, বাদ ভাঙা কান্না তার। ওর মা বোনও কাঁদছে। মমের একটা হাত আগুনের হাতের শক্ত মুঠোই। খলিল সাহেব মেয়ের হাত জামাইয়ের হাতে তুলে দিয়েছেন। তার চোখেও পানি, অশ্রু চোখে চেয়ে আগুনকে বললেন, আমার মেয়েটা খুব ছোট বাবা, বড় আদরে মানুষ করেছে আমার মমকে। মেয়েটা আমার বড্ড অবুঝ, নিজের অসুস্থতার কথা চিন্তা করে এত ছোট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি। ওর কোনো বড় ভাই নেই যে আমার অনুপস্থিতিতে ওদের দেখবে। কিছু করার নেই, পরিস্থিতির শিকার আমি। ও কোনো ভুল বা অন্যায় করলে রাগ করো না, সুন্দর করে বুঝিয়ে দিও। ভালোভাবে বুঝিয়ে দিলে আমার মেয়ে বুঝবে। অনেক বুদ্ধিমতী আমার মেয়ে, ওকে কখনো কষ্ট দিও না বাবা, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ভালো রেখো আমার মমকে। আমার মেয়েটা বড় হওয়ার আগেই পাঠিয়ে দিচ্ছি পরের ঘরে। বলতে বলতে কান্না করে দেন তিনি। বাবার চোখে পানি দেখে মমও হাউমাউ করে কান্না করে ওঠে। খলিল সাহেবের কাঁধে বর্ষার হাত রেখে গম্ভীর কণ্ঠে আগুন বলল, জি আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো আপনার মেয়েকে ভালো রাখার, দোয়া করবেন বাবা। বলেই গাড়িতে উঠে পড়ে। মমের মা মমকে বুঝিয়ে দিয়ে গাড়িতে তুলে দেয়। গাড়িতে ওঠার পর মমের কান্না থামেনি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আগুনের বিরক্ত লাগছে। কান্না করার কি আছে? কেউ কি তাকে মেরেছে নাকি কারো কাছে বিক্রি করে দিয়েছে যে এভাবে কাঁদতে হবে? রুকুজকে ফোন দেখায় মনোযোগ দিল সে। মমের পাশে ময়ূরী বসেছে। সে একটা টিস্যু পেপার মমের নিকট এগিয়ে দিল। মম টিস্যু নিয়ে চোখ মুখ মুছে নিয়েছে। আর চোখে আগুনের দিকে একবার চেয়ে ময়ূরীকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। মনের মধ্যে দ্বিধা কাজ করছে। ময়ূরী বুঝতে পেরে বলল, ভাবি তোমার কিছু চাই? কোনো সমস্যা হচ্ছে? মম ইতস্তত বোধ করে বলল, আপু আমার গরম লাগছে, কেমন গা গুলাচ্ছে, আমাকে জানলার পাশে বসতে দিবে প্লিজ। ভাইয়ের দিকে তাকালো সে। আগুন ফোন নিয়ে ব্যস্ত, তার এদিকে কোনো খেয়াল নেই। স্মিথ হেসে বলল, হ্যাঁ নিশ্চয়ই। বলে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামাতেই মমকে জানলার পাশে সিটে বসতে দিয়ে সে ভাইয়ের পাশে বসলো। এতক্ষণ মম আগুন আর ময়ূরের মাঝখানে বসেছিল। বাসায় পৌঁছাতে প্রায় আরো 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে, তাই মাঝপথে সবাই হালকা কিছু খেয়ে নিয়েছে। মম তেমন কিছুই খায়নি, শুধু পানি ছাড়া। গাড়িতে ওঠে বমি করার অভ্যাস আছে তার, সেজন্যই খায়নি। গাড়ি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। জানলা খোলা থাকায় বাইরে থেকে বাতাস গাড়ির ভেতর প্রবেশ করছে। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে মমের। চারিদিকে আবছা অন্ধকার, হয়তো কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে। মম ময়ূরের দিকে চেয়ে দেখলো তার চোখ দুটো বন্ধ। গাড়ির ঝাঁকুনিতে ঘাড় হালকাভাবে নড়ছে, হয়তো ঘুমিয়ে গিয়েছে। ননদের থেকে নজর সরিয়ে আগুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তার নজর ফোনের দিকে। ফোনের হালকা আলোয় মুখশ্রীটা স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর তার স্বামী, একদম রাজপুত্রের মতো চেহারা। গালে হালকা চাপদারি, ফর্সা মুখশ্রীতে বেশ মানিয়েছে। ঠোঁট জোড়া হালকা গোলাপি বর্ণের, নিচে ঠোঁট কামড়ে মন দিয়ে কি যেন দেখছে। চোখের পাপড়িগুলো বড় বড়। সুঠাম দেহের বলিষ্ঠবান পুরুষটিকে দেখে মম মনে মনে বলে উঠলো, মাশাআল্লাহ, এই সুন্দর পুরুষটি আমার স্বামী, ঠিক যেন অচিনপুরের রাজকুমার। আচ্ছা মানুষটাকে বুবা, একদম চুপ করে আছে কেন? সেই কখন থেকে গম্ভীর হয়ে বসে আছে। মোমের ভাবনার মাঝে ময়ূরে ঘুম ছুটে গিয়েছে। আগুনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবছে সে। হাই তুলে মোমের কাঁধে হালকা ধাক্কা দেয় ময়ূরী। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার ভাইয়াকে পছন্দ হয়েছে তো, হয়তো একটু বেশি পছন্দ হয়েছে, সেজন্যই তো কেমন ডেপ ডেপ করে তাকিয়ে আছো। এভাবে তাকিও না, নজর লেগে যাবে। কেউ নিয়ে যাবে না, এখনো রাত অনেক বাকি। বাসর ঘরে গিয়ে যত খুশি দেখো। ময়ূরীর কথায় মম হক চকিয়ে গেল। কিঞ্চিত লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়েছে। আমতা আমতা করে বলল, তেমন কিছু না গো আপু। ময়ূরী বেশ গদগদ হয়ে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? আরে লজ্জা পাওয়ার কি আছে, তোমারই তো বর। মম কিছু বলল না, চুপ করে আছে। কে জানে মুখ খুললেই হয়তো ননদিনী আবার উল্টাপাল্টা কিছু বলে তাকে লজ্জা দিবে। তার থেকে বরং চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। শত জল্পনা কল্পনা ভাবতে ভাবতে শ্বশুর বাড়ি এসে পৌঁছালো মম। আগুন আগে থেকে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর প্রবেশ করলো। রাশেদ বিরক্ত হলেন, নতুন বউকে একা ফেলে কেউ এভাবে চলে যায়? ময়ূরী মমের একটা হাত ধরে গাড়ি থেকে নামতে সাহায্য করলো। শাড়ি পরায় মমের নামতে অসুবিধা হচ্ছিল। মমকে নিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো ময়ূরী। বৌমা এসেছে শুনে মিনা চট জলদি নিচে নেমে আসেন। আগুন বিয়ে করে বউ নিয়ে এসেছে শুনে কয়েকজন পাড়া প্রতিবেশীও এসেছেন বউ দেখতে। মিনা খুশি হলেন। প্রতিবেশীর সাহায্যে বেশ কিছু নিয়ম আছে, সেগুলো পালন করতে উদ্যত হলেন তিনি। কিন্তু একই আগুন কোথায়? তাকে ছাড়া তো নিয়মগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে না। ময়ূরীকে উদ্দেশ্য করে বললেন, যা তোর বড় ভাইয়াকে ডেকে নিয়ে আয়, মেয়েটা আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? ময়ূরী মাথা নেড়ে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আইমান হাসি মুখে নাচার ভঙ্গিতে দুলতে দুলতে আগুনকে নিয়ে আসছে। কানে তার হেডফোন, মিউজিক শুনছে সে। তার এক্সাম ছিল বিদায় বিয়েতে যেতে পারেনি। কাছাকাছি আসতেই ময়ূরী নিজ কানে হাত দিয়ে ইশারা করে বলল, হেডফোনটা সরা কান থেকে, তোর সাথে আমার কথা আছে। আইমান খুশিতে গদগদ হয়ে সুর টেনে বলল, দুষ্টু কুকিল ডাকে রে কুক কুক কুক। ময়ূরী চোখ বড় বড় করে তাকায় ভাইয়ের দিকে। নাক মুখ কুচকে আইমানের সামনে এসে একটানে হেডফোন ছিনিয়ে নেয়। চাপা স্বরে ধমকে বলল, এইসব কি বলছিসটা কি? হ্যাঁ মাথা আছে না গেছে? আইমান ভ্রু কুচকে বলল, আমি আবার কি করলাম? তুই তো জানতে চাইছিলি আমি কি গান শুনছি, সেজন্যই তো গানের কিছু অংশ গিয়ে শুনিয়ে দিলাম। আমার হেডফোনটা দে।
ময়ূরী নিজ কপালে থাপ্পড় দিয়ে নাক ফুলিয়ে বলল, না দেব না। আরে মাথা মোটা কি গান শুনছিলি জানতে চাইনি, হেডফোনটা কান থেকে সরাতে বলেছিলাম। আয়মানের টনক নড়লো। ভাই বাবার সামনে দাঁড়িয়ে নতুন ভাবিও আছে, অমনি জিভ কাটলো। ছি, নতুন ভাবি কি ভাবছে? মাঝে মাঝে ছেলে মানুষটা কি না করলেই নয়? সবার দিকে তাকিয়ে মেকে হেসে বলল, ওহ আমি ভেবেছিলাম, যাকগে চলো ভাবিকে দেখবো। আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আগুন আসতে মিনা তাকে দরজার বাইরে মোমের পাশে দাঁড়াতে বললেন। যা যা নিয়ম আছে পালন করলেন। দুজনকে বললেন একসাথে ভেতরে প্রবেশ করতে। নিয়ম পালন করে আগুন গটগট পায়ে রুমে চলে গেল। আগুনের যাওয়ার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে আইমান বলল, যা বাবা, এটা কি হলো? ভাই ভাবিকে ছাড়াই নিজের রুমে চলে গিয়েছে কেন? আমার বউ হলে আমি কুলে করে রোমান্টিক মুডে বউয়ের চোখের দিকে তাকিয়ে বউ নিয়ে রুমে যেতাম। আইমানের কথায় মোম চোখ তুলে তার দিকে তাকায়। তার কথায় কিছুটা লজ্জাও পেয়েছে। মোম চিনে না তাকে। আইমানের দিকে ইশারা করে মিনা বললেন, এটা আমার ছোট ছেলে আইমান, সম্পর্কে তোমার দেবর হয়। মোমের দিকে এগিয়ে যায় আইমান। সালাম দিয়ে কেমন আছো জিজ্ঞেস করতেই মোম ছোট করে উত্তর দেয় যে ভালো আছে। আইমান বুঝতে পারছে তার সাথে কথা বলতে মোম অস্বস্তি বোধ করছে, তাই বলল, ভাবি আমি তোমাকে তুমি করে বলবো, ঠিক আছে? আপনি বললে কেমন যেন লাগছে। সম্পর্কে তুমি আমার বড় হলেও বয়সে তুমি আমার থেকে ছোট। তুমি আমাকে বড় ভাই ভাবতে পারো, মনে কোনো দ্বিধা রেখো না। কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। তুমি করে বললে কোনো অসুবিধা নাই তো তোমার? মোম এক পলক তার দিকে চেয়ে চোখ নামিয়ে নেয়। আইমান ফের জিজ্ঞেস করতেই মোম বলল, জি আপনারা যেটা ভালো লাগে সেটাই আমাকে ডাকতে পারবেন। আইমান খুশি হলো। মেয়েটাকে ছবিতে যেভাবে দেখেছে বাস্তবে দেখতে আরো সুন্দর। আব্বুর পছন্দ আছে, তবে একেবারেই পিচ্ছি একটা মেয়ে। মনে মনে ভাবে, আমার গম্ভীর রকচাটা ভাইটাকে এই পিচ্ছি মেয়েটা সামলাতে পারবে তো? আর এদিকে রাত প্রায় 2টো বেজে গিয়েছে। ময়ূরী মোমকে আগুনের রুমে দিয়ে আসলো, কাপড় পাল্টে ফ্রেশ হতে সাহায্য করলো। মেয়েটা সেই কখন থেকে না খেয়ে আছে। খাবার রুমে নিয়ে এসে নিজের হাতে মোমকে খাইয়ে দিল। মোম অবাক হয়ে তাকে দেখছে, তার ননদটা কত ভালো। মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আইমান এসে মোমের লাগেজটা দিয়ে গিয়েছে, এটাতেই মোমের প্রয়োজনীয় জামা কাপড় সব জিনিস আছে। ময়ূরী বলল, আমি আসছি এখন ভাবি, প্রচুর ক্লান্ত লাগছে। তুমিও নিশ্চয়ই ক্লান্ত, অনেক রাত হয়ে গিয়েছে, যাও বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো। ময়ূরী চলে আসার জন্য দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে মোম তার হাত টেনে ধরে। ময়ূরী জিজ্ঞাসা চোখে চাইলো, জিজ্ঞেস করলো হেসে হেসে, কিছু বলবে? মোম বলল, আপু আমাকে কি এই রুমে একা থাকতে হবে? ময়ূরী বলল, একা কেন থাকবে, ভাইয়া আছে তো। ভাইয়া থাকবে তোমার সাথে, দেখো হয়তো তোমার রুমের ব্যালকনিতে অথবা ওয়াশরুমে আছে। মোম শুকনো ঢুক গিলল, ওই রাগচাটা লোকটার সাথে থাকতে হবে? কিছু ভুল হলে যদি মোমকে মারে। মোম দেখেছে গ্রামে থাকতে ওর এক বান্ধবীর বিয়ে হয়েছিল, শ্বশুর বাড়িতে যাওয়ার প্রথম দিনে তার স্বামী তাকে মেরেছিল। ভেবেই কাঁদো কাঁদো মুখে বলল, আমি ওনার সাথে থাকবো না, আমার ওনাকে ভয় লাগে, আমি তোমার সাথে ঘুমাবো। মোমের কথায় ময়ূরী হেসে ফেললো। মোমের থুতনিতে হাত রেখে বলল, ভয় পাওয়ার কি আছে, সে তোমার স্বামী। বিয়ের পর স্বামীর ঘরে মেয়েদের ঘর, সারা জীবন স্বামীর ঘরে তার সাথেই থাকতে হয়, এটাই নিয়ম। তাছাড়া আমার ভাই খুব ভালো মানুষ, একটু রাগী, তবে তার মনটা অনেক ভালো। ভাইয়া যেটা বলবে সব শুনে চললে তোমাকে অনেক ভালোবাসবে, আদর করবে। তার কথা না শুনলে সে অনেক রেগে যায়। মোমের শরীর কাটা দিয়ে উঠলো, ওই গম্ভীর লোকটার সাথে থাকতে হবে ভাবতেই বুকের ভেতর ধকধক করে উঠছে। ময়ূরী আরো কিছু কথা বুঝিয়ে নিজের রুমে চলে গেল। মোম দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ূরীর কথাগুলো ভাবছে। তখনই ওয়াশরুমের দরজা খুলে আগুন বেরিয়ে আসে। কোমরে একটা টাওয়েল পেঁচানো, শাওয়ার নিয়েছে সে। মাথার চুল থেকে টপ টপ করে বৃষ্টির পানির ফোঁটা মতো পানি পড়ছে মুখে, সেখান থেকে গড়িয়ে পড়ছে উদাম বুকে। মোম তাকায় আগুনের দিকে, বুকের মধ্যে ঘন কালো লোমগুলোর দিকে নজর পড়তেই মোমের বুকের ভেতর ধিমধাম শব্দ হতে থাকে। পানির ফোঁটাগুলো মুক্তার মতো চকচক করছে। পেটানো শরীর, লম্বা চৌড়াটি বলিষ্ঠবান পুরুষটিকে দেখে নিঃশ্বাস আটকে আসার উপক্রম। মোম সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নেয়। হাত পা মৃদু কাঁপছে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় আগুন। অন্য একটি তোয়ালে নিয়ে মাথায় চুল সহ শরীর মুছতে থাকে। আয়নায় মোমের ভীতি লজ্জাকর মুখ দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও বিছানায় ঘুমিয়ে পড়ো। মোম শুনতে পেয়েছে নাকি বোঝা গেল না। একই জায়গায় ঠাই দাঁড়িয়ে ট্রাউজার পরে গায়ে টি শার্ট জড়িয়ে মোমের সামনে এসে দাঁড়ায় আগুন। 6 ফুট লম্বা আগুনের বলিষ্ঠ শরীরের সামনে মোমকে চুনোপুটি মনে হচ্ছে। আগুনের বুক পর্যন্ত হবে। ওর বয়সও অল্প, ভবিষ্যতে আর একটু লম্বা হলেও হতে পারে। মোম ঘন ঘন চোখের পলক ঝাপটাচ্ছে, ঠোঁট দুটো মৃদু কেঁপে কেঁপে উঠছে। হাতে দুটো স্বর্ণের চুড়ি, নাকে ছোট্ট একটি পাথরের নোজপিন, লাইটের আলোয় চকচক করছে। গায়ে কলাপাতা রঙের সুতি শাড়ি, ফর্সা গায়ে ভালো মানিয়েছে। চুলগুলো বেনুনি করা, যা কোমর ছড়িয়ে হাঁটু পর্যন্ত চলে গিয়েছে। বোঝাই যাচ্ছে মেয়েটার চুল অনেক লম্বা। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। ভ্রুকুচকে মৃদু ধমকে বলল, এই মেয়ে কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে কিছু বলেছি, শুনতে পাওনি? ধমকে মোম হালকা কেঁপে উঠলো, কাপা কণ্ঠে উচ্চারণ করলো, জি। আগুন বিরক্ত হলো, তার মানে এই মেয়ে তার কথা শুনতে পায়নি। অদ্ভুত। নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, কি জি করছো? তোমাকে আমি কি বলেছি শুনতে পাওনি? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, দুঃখিত, আমি শুনতে পাইনি। জি বলুন, কি বলবেন? আগুন অবাক হয়ে তাকায় তার দিকে। কি বলে এই মেয়ে? একটা কথা এতবার বলা লাগবে? মেজাজ খারাপ হলো আগুনের। দাঁতে দাঁত চেপে বলল, কয়টা বেজেছে জানো? আর কয়েক ঘন্টা পরেই সকাল হয়ে যাবে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মোম বিছানার দিকে যাওয়ার জন্য এক পা বাড়ালো। আগুন পেছন থেকে ডেকে ওঠে। মোম ডেব ডেব করে তাকায় তার পানে।
আগুনের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে রয়েস হয়ে আগুন বলল, তোমার নামটাই তো জানা হলো না, তা কি নাম তোমার? আগুনের কথায় মোম বেশ অবাক হলো, যাকে বিয়ে করেছে এখনো তার নামই জানে না। কাবিন নামে সাইন করার সময় তো নামটা দেখার কথা, বিয়ে পড়ানোর সময় তো কাজী নাম বলে, জিজ্ঞাসা করবে কি? না থাক, লোকটা যা রাগী, জিজ্ঞেস করলে যদি আবার ধমক দেয়। মোম আর ঘাটলো না, ছোট করে কাপা কণ্ঠে বলল, মোম মোম। আগুন বলল, কোন ক্লাসে পড়ো? আই মিন এখনো পড়াশোনা করো নাকি বাদ দিয়ে দিয়েছো? মোম বলল, এইবার ক্লাস 10-এ উঠেছি। আগুন ভ্রুকুচকে বলল, তা তো তোমার বয়স তো সবেমাত্র 16, এত ছোট থাকতে বিয়ে করার কারণ কি? বাবা আমাকে বলতে পারলে না যে তুমি এখন বিয়ে করতে চাও না? পড়াশোনা করার আরো ইচ্ছা আছে? আগুনের কথায় মোমের মনটা খারাপ হয়ে যায়, তখন চোখ দুটোতে জল ভরে ওঠে। সে তো এখন বিয়ে করতে চায়নি, শুধু বাবার জন্য বাধ্য হয়ে বিয়েটা করেছে। ছলছল চোখে তাকিয়ে বলল, আমি পড়তে চাই, এখন বিয়ে করতে চাইনি, বাবা অসুস্থ বলে তার কথা ফেলতে পারিনি। আগুন আরো কিছু বলতে চেয়েছিল, মোমের কন্দনরত মুখশ্রীর দিকে নজর পড়তেই সহসা থেমে গেল। মোমের মুখটা লাল হয়ে আছে, ফর্সা হওয়াতে একটু কাঁদলেই নাক লাল হয়ে যায়। সে নিজেও তো দাদুর কথা রাখতে বিয়ে করেছে, সে ছেলে হয়ে যখন বিয়েটা আটকাতে পারলো না, তখন মেয়ে হয়ে মোম কিভাবে আটকাতো? তাই বলল, শুনে খুশি হলাম, তুমি পড়তে না চাইলেও তোমাকে পড়তে হবে। একজন প্রফেসরের বউ হয়ে মাত্র 9ম শ্রেণী পাশ করে বসে থাকলে তো চলবে না। যেহেতু তোমার ইচ্ছা আছে পড়ার, তাই আমি তোমাকে পড়াবো, কিন্তু চিন্তা করো না, দেখি চেষ্টা করে এখনকার কোনো স্কুলে ট্রান্সফার করা যায় নাকি। ট্রান্সফার না করা গেলেও সমস্যা নেই, এখান থেকে পড়বে আর এক্সাম টাইমে তোমাদের বাড়িতে গিয়ে এক্সাম দিয়ে আসবে। মম বলল, আচ্ছা। আগুন বলল, তুমি জানো আমি তোমার থেকে কত বছরের বড়? মম বলল, জি জানি। আগুনের চোখ দুটো বড় বড় হয়ে গেল, অবিশ্বাসের স্বরে বলল, তুমি জানো কিন্তু কিভাবে? মম বলল, কাবিনের কাগজে সাইন করার সময় আপনার জন্ম তারিখ দেখে নিয়েছিলাম। আগুন বলল, ওহ, তা নিজের থেকে গুনে গুনে 12 বছরের বড় কাউকে বিয়ে করতে খারাপ লাগেনি? মম বলল, খারাপ লাগবে কেন? গ্রামের এক কাকি বলেছেন মেয়েদের থেকে ছেলের বয়স একটু বেশিই হয়, এতে অসন্তোষ হওয়ার কিছুই নেই। তাছাড়া আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, সেটা বদলানোর ক্ষমতা তো আমার নেই। আল্লাহ তাআলা আপনার সাথে আমার ভাগ্য জুড়ে রেখেছিলেন, তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি যা করেন ভালোর জন্যই করেন। তো ধন্যবাদ সবাইকে। নতুন গল্পটির প্রথম পার্ট কেমন লাগলো? যদি পরবর্তী পার্ট চান সেটা কমেন্টে জানাবেন, আর যদি গল্পটি ভালো না লাগে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন, আর পরবর্তী পার্ট কন্টিনিউ করব না। তো ধন্যবাদ সবাইকে, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।